আপনার প্রত্যেকদিন রাজভবন অভিযানে সফল করুন। এই রাজভবন অভিযানটি আবাসন 3টি কালা কিসের বাতিল 4টি শ্রমকে বাতিল করতে হবে, বিদ্যুৎ বিভাগগুলি বাতিল করতে হবে। দশকে এ রাজ্যের জনগণের এটাও আজকে আপনাদের কাছে তারপরে আমাদের 6টি মহকুমাতে এই আন্দোলন সংগঠিত হচ্ছে। আমি সবাইকে এই দাবি মানতে হবে। আন্দোলন আমরা লড়াই 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 চাই। নইলে আন্দোলন এনকেলা জিন্দাবাদ। তার বিদ্যুৎ পরিষেবা দূর হবে, নিত্যপ্রদান বৃদ্ধি করতে হবে। নইলে প্রত্যাহার না করলে পরে সারা দেশে কি আমাদের আন্দোলন চলবে। সকলের পক্ষ থেকে এই প্রতিজ্ঞা গ্রহণ করে আমি আপনাদের আবারও 5.5 শতাধিক কৃষক তাদের জীবনের আত্মাহুতি দিয়েছেন। আমরা বলবো নরেন্দ্র মোদীর সরকার তাদের খুন করেছে, কিন্তু কৃষকদের আন্দোলন দুর্বল হয়নি, আর ঐক্যবদ্ধ। আজকে এই 6 মাসের মাথায় 7 মাসের মাথায় আমরা সারা দেশে এই 550টি সংগঠনের তরফ থেকে আমরা মিলিত হয়েছি রাষ্ট্রপতির কাছে হস্তক্ষেপ করার জন্য। দিল্লিতে তো ঢুকতে দেওয়া হয় না কৃষকদের, দিল্লিকে সম্পূর্ণ অবরুদ্ধ করে রাখা হয়েছে। কাজে আমরা রাজ্যে রাজ্যে রাষ্ট্রপতির প্রতিনিধি মাননীয় রাজ্যপালের মাধ্যমে এই মেমোরেন্ডাম পাঠাবো। আমি আপনাদের সামনে এটা পড়ে শোনাচ্ছি। এই উদ্দেশ্যে আমাদের রাজ্যের কৃষক আন্দোলনের তরফ থেকে যে মেমোরেন্ডাম পাঠানো হবে সে সম্পর্কে সংক্ষিপ্ত বলার আগে একটু 2-4টা কথা বলে নিচ্ছি। তার আগে বন্ধুগণ, আপনারা শুনেছেন গত বছর সারা পৃথিবীর সাথে আমাদের দেশও যখন এই করোনা সংক্রমণে জবথব হয়েছিল, এই দেশের অর্থনীতি, মানুষের জীবন যাত্রা সবকিছু প্রায় স্তব্ধ হয়ে গিয়েছিল। এবং সেই জায়গায় নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দেশের এই বিজেপি সরকার তার ভুল নীতির কারণে যখন সেই সংকট আরো বেশিভাবে সহস্র গুণ আমাদের জীবনের মধ্যে প্রায় গভীর অন্ধকার নামিয়ে এনেছিল, সেই সময়তে ভারতবর্ষের দীর্ঘদিনের কৃষকদের যে দাবি ফসলের ন্যায্য মূল্য এবং স্বামীনাথন কমিশনের সুপারিশগুলো কার্যকরী করা, এই দাবিগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করে উল্টো কিভাবে আমাদের দেশের কৃষক এবং কৃষিকে সম্পূর্ণভাবে এই দেশের একচেটিয়া পুঁজিপতি এবং বিদেশি সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দেওয়া যায়, তার জন্য 3টি কালো আইন প্রণীত হয়েছিল। এগুলি সবাই জানেন। আজকে তার বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল গত বছরের 26শে নভেম্বর তারিখে, তার 7ম মাস অর্থাৎ 7 মাসের পূর্তি। আরেকদিকে আজকে 26শে জুন 1975 ইংরেজিতে, এই 25শে জুনের মধ্যরাত্রিতে অর্থাৎ 26শে জুন শুরু হওয়ার লগ্নে তখনকার যে কেন্দ্রীয় সরকার, তার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে কালা
আইন বা জরুরি অবস্থা জারি করেছিল, তারও আজকে 26 বছর পূর্তি, 46 বছর পূর্তি। এই জায়গায় আজকে আমরা 2021 সালে যে সময়ে দাঁড়িয়ে আছে, 1975 ইংরাজির সেই জরুরি অবস্থা ছিল ঘোষিত জরুরি অবস্থা, আর আজকে জরুরি অবস্থা অঘোষিত জরুরি অবস্থা। এটা 75 সালের চাইতেও বহুগুণ মারাত্মক। আমাদের জনজীবনের উপরে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা, ভারতবর্ষের সংবিধান এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের যে স্বপ্ন, তার বিরুদ্ধে নরেন্দ্র মোদী সরকারের তথাকথিত তাদের যে হিন্দু রাষ্ট্র কায়েম করা, অর্থাৎ দেশি বিদেশি লুটেরাদের হাতে এদেশের কৃষি, কৃষক সমস্ত সম্পদ তুলে দেওয়ার জন্য যা কিছু করা যায়, তার সেই অঘোষিত জরুরি অবস্থা, সেই দিনেই আমরা সারা দেশে মিলিত হয়েছি। আপনারা জানেন, সেই 26শে নভেম্বর 2020 সাল থেকে দেশের 5.5 শতাধিক কৃষক সংগঠন, তারা সংযুক্ত কিষাণ মোর্চা গঠন করে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। রামনাথ কোবিন্দ, অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাষ্ট্রপতি ভবন, নিউ দিল্লি, থ্রু অনারেবল গভর্নর অফ ত্রিপুরা, subject safe agriculture, safe democracy regarding getting anti-formal laws repealed, অর্থাৎ বাতিল করো, and to get a legal guarantee of MSP for farmers, একটা আইনি ব্যবস্থা পার্লামেন্টে পাশ করে আমাদের দেশের অন্নদাতারা তাদের রক্ত জল করা ফসলের যাতে ন্যায্য মূল্য পায়। আমরা তার জন্য এই মেমোরান্ডাম সেখানে পাঠাচ্ছি। আমি পুরোটা পড়ছি না। অর্থাৎ মূল কথা হলো, দেশে অঘোষিত জরুরি অবস্থা জারি করে এই মোদী সরকার কৃষকদের যে দীর্ঘদিনের দাবি, ডক্টর স্বামীনাথন কমিশন তার সুপারিশের অন্যতম মিনিমাম সাপোর্ট প্রাইস 2014 সালে নরেন্দ্র মোদীর প্রথম প্রধানমন্ত্রী হওয়ার আগে, 2014 সালের লোকসভা নির্বাচনের আগে সারা দেশে ঘুরে ঘুরে 330টি সভায় দাঁড়িয়ে বলেছে, আমি যদি সরকার গঠন করতে পারি, বিজেপি সরকার গঠিত হয় এই দেশে, তাহলে আমার সরকারের প্রথম কর্মসূচি মোদী সরকার, এই বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে স্বামীনাথন কমিশনের এই সুপারিশ মিনিমাম সাপোর্ট প্রাইস এটা দেওয়া হবে। আর আজকে মিনিমাম কেন, কৃষকদের এ যাবৎকাল যা যা তাদের অধিকার, তার সাথে কৃষকদের সমস্ত অধিকার কেড়ে নেওয়ার জন্য এই সরকার সম্পূর্ণ স্বৈরাচারীর পথে স্টিম রোলার চালাচ্ছে। কাজেই আমরা আজকে এই ত্রিপুরা রাজ্যের সমস্ত কৃষক, ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ মানুষের তরফ থেকে আমাদের মাননীয় রাজ্যপালের মাধ্যমে এই মেমোরান্ডাম এখানে পাঠাবো। যেহেতু রাজ্যপাল আজকে নিচ্ছেন না, আগামী সোমবার নেবেন, কাজে আজকে এই মেমোরান্ডাম এখানে সকলে মিলে গ্রহণ করার মধ্য দিয়ে আগামী সোমবার আমরা তার হাতে পৌঁছে দেব। তিনি যেন, ইন্দিরা গান্ধী যখন জরুরি অবস্থা জারি করেছিলেন, আভ্যন্তরীণ জরুরি অবস্থা, সেই সময় আজকে যিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি যুবক ছিলেন, বয়স তার ছিল 34-35 বছর। স্বাভাবিক কারণে ইন্দিরা গান্ধীর সেই সময়ের করুণ অবস্থা সম্পর্কে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী অবহিত ছিলেন এবং তার থেকে তিনি একটা শিক্ষা লাভ করেছেন। আমাদের পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করার পর দু ধরনের শিক্ষা গ্রহণ করে। একটি শিক্ষা হচ্ছে মানুষকে
কিভাবে আরো পূর্ণাঙ্গ মানুষ হিসেবে তার সুখ সুবিধা স্বাচ্ছন্দ্য কিভাবে বৃদ্ধি করা যায়, তার লক্ষ্যে সারা জীবন কাজ করা, এটা হচ্ছে মানুষের একটা লক্ষ্য। মানুষের দ্বিতীয় একটা লক্ষ্য হচ্ছে আমাদের এই পৃথিবীতে আমরা দেখেছি মানব সভ্যতার ইতিহাসে যে পৃথিবীর জন্মের পর থেকে যখন থেকে এই মানব সভ্যতার আবির্ভাব ঘটলো সেই সময় থেকে কিছু মানুষের কিভাবে চূড়ান্ত সর্বনাশ করা যায়, একটা দেশ একটা জাতির কিভাবে চূড়ান্ত সর্বনাশ করা যায় সেই প্রয়াসে অনেক মানুষ লিপ্ত হয়েছেন। আমরা দেখেছি জার্মানিতে হিটলারকে, আমরা দেখেছি ইতালিতে মুসোলিনিকে, আমরা দেখেছি জাপানে তোজোকে, যারা গোটা পৃথিবীকে ধ্বংস করে নিজেদের বিজয় রথ উড়াতে চেয়েছিলেন। ঠিক একইভাবে ইন্দিরা গান্ধী যেদিন জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন ৭৫ সালে, সেই সময়ের তরুণ নরেন্দ্র মোদী সাহেব দেখেছিলেন ইন্দিরা গান্ধী সেদিন ধিকৃত হয়েছিলেন ঘোষিত জরুরি অবস্থা জারির মধ্য দিয়ে। আর আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বুদ্ধিমান, তিনি দেখেছেন ঘোষণা টোষণা দিয়ে লাভ নেই, জরুরি অবস্থার যা কিছু খারাপ জিনিস আছে সব আমি আমার দেশের মধ্যে প্রয়োগ করব। তার জন্য আজকে আমাদের দেশের সংবিধান আজকে চৌচির হয়ে গেছে, আমাদের সংবিধান ভেঙে খান খান করে দেওয়া হয়েছে। আমাদের দেশে যা কিছু গণতান্ত্রিক মূল্যবোধ ছিল সমস্ত কিছুকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। পত্র পত্রিকার স্বাধীনতা নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই, মানুষের স্বাধীনতা নেই, কোনো কথা বলা যায় না, এই সরকারের খারাপ দিক নিয়ে কোনো সমালোচনা করা যায় না, করলে পরে দেশদ্রোহী বলে তাদেরকে গ্রেফতার করে নেওয়া হয়। এই যে অঘোষিত জরুরি অবস্থা আজকে আমাদের দেশে চলছে, আজকের এই দিনে দাঁড়িয়ে সারা ভারতবর্ষের কৃষকরা, ভারতবর্ষের জনগণ তারা শপথ নিচ্ছেন সামনের দিনে ভারতবর্ষের যে রাজনৈতিক লড়াই অপেক্ষা করছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে, সেই রাজনৈতিক লড়াইতে বিজেপিকে পরাস্ত করার মধ্য দিয়েই, পরাজিত করার মধ্য দিয়েই এই কৃষকদের স্বার্থ রক্ষা করা যাবে, সারা দেশের মানুষের স্বার্থ রক্ষা করা যাবে, শ্রমিকদের স্বার্থ রক্ষা করা যাবে, ছাত্র যুব মহিলাদের স্বার্থ রক্ষা করা যাবে, সমাজের দুর্বল অংশের মানুষ, তফসিলি জাতি তফসিল উপজাতির মানুষ, সংখ্যালঘু অংশের মানুষ, অনগ্রসর সম্প্রদায়ের মানুষ, সেই মানুষের স্বার্থ রক্ষা করা যাবে। আর তার জন্য আজকে যে লড়াই সারা ভারতবর্ষের মানুষ লড়ছেন, এই লড়াই থেমে যাবে না, আজকে শেষ নয়, আজকে সে লড়াইকে আরো বেগবান করার জন্য মানুষ প্রস্তুত হচ্ছেন। রাজভবন অভিযান এবং তার যে বিক্ষোভ, এই অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, আমাদের বর্ষিয়ান কৃষক নেতা যারা, এবং আজকের সমস্ত ভয় ভীতি অতিমারির প্রভাব সবকিছুকে উপেক্ষা করে আমাদের রাজ্যের কৃষক সংগঠনগুলো, শ্রমিক সংগঠনগুলো, মহিলা সংগঠন, ছাত্র যুব সংগঠন যৌথভাবে আমরা এই ডাক দিয়েছিলাম আজকের এই অভিযান এবং বিক্ষোভের। যেহেতু পুলিশ আমাদেরকে অভিযান করতে বলেছেন যে আমাদের সহযোগিতা করতে, আমরা এখানে বিক্ষোভ করছি, 12টা পর্যন্ত আমাদের এই বিক্ষোভ চলবে। এবং আমরা গভর্নরের কাছে ভারতবর্ষের রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রত্যেক রাজ্য থেকে দেওয়া হবে। প্রত্যেক রাজ্যের রাজ্যপালের মারফতে আমরা যোগাযোগ করেছিলাম, ওনার অফিস থেকে একটু আগে আমাকে এখানে জানালো, যেহেতু আজকে সেকেন্ড স্যাটারডে শনিবার ছুটি এবং কালকেও ছুটি, ওনার রাজভবনের অফিস বন্ধ থাকবেন, তাই আগামী সোমবার বেলা 1টায় আমাদের 4 জন প্রতিনিধি আমরা সেখানে যাব। উনি অনুমতি দিয়েছেন, তার ভিত্তিতে আমরা আমাদের যে মূল যে মেমোরেন্ডাম সেটা আমাদের আপনারা জানাবো, আমরা এটা আমরা
আগামী সোমবার 1টায় গিয়ে আমরা করব। সংক্ষিপ্তভাবে যদি বলতে হয়, আজকের এই কর্মসূচিটি দিল্লিতে চলা যে কৃষক আন্দোলন, যেটা 26শে নভেম্বর 2020-তে 3টি কালো কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকরা দিল্লি অভিযান করার জন্য যে ডাক দিয়েছিলেন, এই অভিযান তাকে আটকে দিয়েছিল এবং আটকে দেওয়ার পরে সেই দিন থেকে দিল্লির 5টি সীমান্তে কৃষকরা অবস্থান ধর্মঘট সেখানে করে যাচ্ছেন লাগাতার। এটা আজকে 7 মাস অতিক্রান্ত হলো। তাই এই জায়গায় আমরা আজকের এই কর্মসূচি প্রধান অঙ্গ, একে সমর্থন করেছেন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এবং সমস্ত সংগঠন। ওনার দলের মধ্যেও যারা বিরোধিতা করেছিলেন, সমীর রঞ্জন বর্মন, তাপস দে, তাদেরকেও জোরে করেছিলেন মিসাইলে। জরুরি অবস্থা জারি হওয়ার পরে আমাদের রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব, সমাজের যারা বিশিষ্ট জন, তাদেরকে গ্রেপ্তার করেছিলেন এবং শুধু এখানে না, তাদেরকে সুদূরে ভেলোরে জেলের মধ্যে নিয়ে গিয়েছিল। খাবার মিলে না, কিছু মিলে না, এইভাবে একটা অবস্থা তৈরি করেছিলেন। এর বিরুদ্ধে গোটা দেশের মানুষ জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে সমস্ত বিরোধী শক্তি একত্রিত হয়ে 77 সালে ইন্দিরা গান্ধী যে অপরাধ করেছিলেন, মানুষ তার বিচার করেছিলেন। গোটা দেশে কেন্দ্র সহ কংগ্রেস সরকারগুলোর পতন হয়েছিল, ভোটে জনতা দলের জনতার জয় হয়েছিল। আমরা আমাদের রাজ্যের, আমি সংবাদপত্রের যারা সঙ্গে যুক্ত আছেন, আমরা যে নামগুলো সংগ্রহ করতে পেরেছি এগুলো আপনাদের আমরা দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আমরা সিদ্ধান্ত আছে আমাদের, অনেকেই প্রয়াত হয়েছেন, যারা আছেন তার মধ্যে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের রাজ্যের এখন সবচেয়ে প্রবীণ ব্যক্তি সুরেন্দ্র রায়, আমাদের বামুটিয়ার, উনি উপস্থিত হয়েছেন। প্রাক্তন বিধায়কদের মধ্যে আমার মনে হয় যে কজন জমিদার আছে, রজ বিশ্বাস আছে, রাধারাম দাকেও উনি একেবারে শয্যাশায়ী, কালকে খবর দেওয়ার পরে আজকে এখানে আমরা তাদেরকে সম্বর্ধনা জানাবো, তাদেরকে স্মরণ করব। আর এখানে একটু কথাই বলতে চাই, আমরা দেখলাম গতকালকে বিজেপি জরুরি অবস্থার বিরোধিতা করেছে। আমাদের বিখ্যাত একটা প্রবাদ আছে ঢাকায়, আমরা তো একসাথেই ছিলাম, বিজেপির এটা শুনে ঘোড়াও হাসতে আরম্ভ করেছে। আজকে যে জরুরি অবস্থার মধ্যে আছে, কোনো কথা বলা যাবে না। যেমন পুলিশ আজকে বলছে আমরা রাজভবন অভিযান করতে চাই, স্যার আমাদের উপর তো চাপ আছে, আপনারা না করলে ভালো হয়। তারা তো প্রায় 200-এর উপরে পুলিশ এখানে জল কামান সহ দাঁড়িয়ে আছে। আমাদের তো লক্ষ্য, আমাদের দাবি জানানো, কথা জানানো। আমরা পুলিশের সঙ্গে ঝগড়া করার জন্য তো এখানে আসিনি। পুলিশ বলছে আপনারা সহযোগিতা করেন, নিশ্চয়ই আমরা সহযোগিতা করব। এই যে বিষয়টি আমরা বলবো যে এই ব্যাপারে রাষ্ট্রপতির কাছে যে আমরা মেমোরেন্ডাম দিব, এরপরে আমি আমাদের প্রাক্তন সাংসদ, গণমুক্তি পরিষদের যিনি সভাপতি, আমাদের এই আন্দোলন নেতা জিতেন চৌধুরী, 1975 সালে 25শে জুন রাত্রি 12:01 তৎকালীন যে কংগ্রেসের নেতৃত্বে শ্রীমতী গান্ধীর সরকার জরুরি অবস্থা জারি করে
গোটা দেশের গণতন্ত্রের কণ্ঠরোধ করেছিল, সংবাদপত্রের সমস্ত স্বাধীনতা হরণ করেছিল, রাতারাতি সমস্ত বিরোধী দলের যারা নেতৃত্ব, বিভিন্ন পর্যায়ের যারা লোক, তাদের গ্রেফতার করেছিলেন এবং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ একটি আন্দোলনের মধ্য দিয়ে ৭৭ সালে শ্রীমতী গান্ধীর পতন হয়েছিল, কংগ্রেস অপসারিত হয়েছিল। এই ২৬শে জুনকেও আমরা সেইভাবে প্রতিপালন করব। তাই আজকের দিনে আমরা আর যেটা লক্ষ্য করছি, এই যে নরেন্দ্র মোদীর নেতৃত্বের যে বিজেপির সরকার একটা অঘোষিত জরুরি অবস্থা জারি করে রেখেছে। কথায় কথায় গ্রেপ্তার করে নেওয়া, ওনার বিরুদ্ধে কথা বললেই সংবাদপত্র, মিডিয়া তার গ্রেপ্তার করা, কণ্ঠরোধ করে দেওয়া, এমনকি আন্তর্জাতিক ক্ষেত্র আজকে সমালোচিত টুইটার তার যে স্বাধীনতা রাখবে না, এমনকি রাষ্ট্রসংঘ পর্যন্ত তার প্রতিবাদ করেছেন যে গণতন্ত্র যেভাবে ভারতবর্ষে হত্যা হচ্ছে। আপনারা জানেন সরলমতি ছাত্ররা জেএনইউতে যারা আন্দোলন করেছিল, সেই সমস্ত ছাত্রদের জেলে পুরে রেখেছে গত ১ সপ্তাহ আগে। তার মধ্যে ৩ জন হাইকোর্টের নির্দেশে তারা সেখানে মুক্তি পেয়েছে, জামিন পেয়েছে। মানবাধিকার আন্দোলনের যারা কর্মী, ৮০ বছর বয়স, ৭০ বছর, ৭৫ বছর বয়স, তারা সমাজ সংস্কারের সমাজকর্মী, তাদেরকে শহরে নকশাল বলে তাদেরকে গ্রেপ্তার করে রেখেছে। এখনো তারা ২ বছরের উপরে জেলে, এমনকি তাদের চিকিৎসারও সুযোগ দেওয়া পারে না। পার্লামেন্টকে একেবারে পদদলিত করে এই ৩টি কৃষি আইন পাস করেছে। ৪৪টি শ্রম কোড, শ্রমিকদের যে অধিকার ছিল তাকে ৪টি শ্রম কোডে পরিণত করছে এবং এই ২টি কাজে মোদীর ঘনিষ্ঠ যারা বন্ধু, কর্পোরেট সংস্থাগুলো আছে আমাদের দেশের, তাদের স্বার্থে সেটা করেছে। বিদ্যুৎকে বেসরকারি হাতে তুলে দিয়েছেন, বিদ্যুৎ বিল এনে। এই দাবিতে শ্রমিকদের লড়াই, কৃষকদের লড়াই, সমস্ত অংশের মানুষের লড়াই। পার্লামেন্টে তার কোনো অধিকার নাই। আপনারা জানেন কাশ্মীরের স্বাধীনতার পর থেকে যে পাওয়া ৩৭০ ধারা তা বাতিল করে দিয়েছে। একটি পূর্ণ রাজ্যকে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করেছে। কারো সঙ্গে কোনো কথা নেই। মোদি যা বলবে, অমিত শাহ হাততালি দেবে, এইটাই আইন, এটাই চলছে। এটাকে আমরা বলছি এটা অঘোষিত জরুরি অবস্থা। এই অতিমারি যেটা চলছে, মোদির প্রচার কি করে হবে? মানুষের জীবন রক্ষার কোনো দায়িত্ব নেই। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে অতিমারিরও আজকে যে প্রভাব ভারতবর্ষে, এটার জন্য দায়ী নরেন্দ্র মোদী। তার স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থার জন্য এটা করতে সম্ভব হয়েছে। এর প্রতিবাদে ওই কৃষকরা ওই সীমান্তে দাঁড়িয়ে আজকে আবার শপথ নেবে যে এই আইন যতদিন বাতিল না হবে আমরা ঘরে ফেরব না। গত 3 দিন যাবৎ বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে বিরাট সংখ্যক কৃষক সেখানে উপস্থিত হয়েছেন। তাদের জন্য নতুন করে বর্ষার সিজন
গরমও আছে, তার ব্যবস্থা সেখানে করা হচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে কৃষি বাঁচাও গণতন্ত্র বাঁচাও দিবস, এবং এখানে আমরা বলবো আমাদের রাজ্যের মধ্যে 1975 সালে জরুরি অবস্থার আগেই এখানকার সুকুমার সেনগুপ্তের সরকার এই রাজ্যের সিপিআইএম বিরোধী দল 18 জন বিধায়ক ছিলেন, তাদেরকে জেলে পড়েছিলেন। আপনি আপনার আমার কিছু বলতে চাই, ওটা কি ঠিক হবে? আপনি বুলেট ব্যুরো হিসেবে আপনি সারা দেশব্যাপী একটা কি মেসেজ দেবেন? না, আমরা তো ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী প্রথম থেকেই যে দাবিগুলোকে সামনে রেখে আন্দোলনটা গত 7 মাস যাবৎ চলছে, আমরা সমর্থন করছি। দাবিগুলি কি? এই 3টা কালা কৃষি আইন, এগুলি কৃষি, কৃষক এবং সামগ্রিকভাবে কৃষি নির্ভর যে অর্থনীতি তাকে ধ্বংস করে দেওয়ার লক্ষ্যে বড় বড় পুঁজিপতি, মুনাফা শিকারী যারা, তাদের সাথে এর বিরুদ্ধে আমরা বলছি। তার সঙ্গে যেটা, সেটা হচ্ছে একটা নূতন বিদ্যুৎ আইন তৈরি করবার জন্য একটা বিল তৈরি করেছে, তাতে বিদ্যুতের দাম বাড়বে। এটাও কৃষির সাথে যুক্ত, যদিও শুধু কৃষি না, সাধারণ মানুষের উপরে এটার উপর একটা চাপ আসবে বলে এই 4টা জিনিসকে সামনে রেখে আন্দোলনটা শুরু হয়েছিল। আমরা প্রথম থেকে সমর্থন করছি। আমরা বিস্ময়ের সাথে যেটা লক্ষ্য করছি, কেন্দ্রের সরকার মানে এই যে দেশব্যাপী স্বাধীনতার পর 7 মাস সমানে বিশেষ করে কৃষকদের এই যে আন্দোলন, তাকে গুরুত্বই দেওয়ার চেষ্টা করছে না। ভাবটা হচ্ছে এরকম, দেখি তোমরা কতদিন আন্দোলন করতে পারো। এটা একটা অহংকারী, আত্মম্ভরী অবস্থা, জনবিরোধী, এবং এতে তাদের জনবিচ্ছিন্নতা বাড়ছে বই কমছে না। এবং গত যে 5টা রাজ্যের বিধানসভা নির্বাচন হলো, তাতে তার প্রতিফলন কিন্তু ঘটেছে। সামনের দিনে তাদের আরও মূল্য দিতে হবে। আজকের দিন আরেক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ, কৃষক আন্দোলনের মঞ্চ জরুরি অবস্থার 46 বছর, এই দিনটাকেও তারা আজকের দিনে স্মরণ করছে। এটা প্রাসঙ্গিক। ইন্দিরা গান্ধী 46 বছর আগে ক্ষমতা টিকে থাকবার জন্যে সারা দেশে জরুরি অবস্থা জারি করেছিল, সমস্ত গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছিল, প্রতিবাদের ভাষা হরণ করেছিল, আন্দোলন সংগ্রাম স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। এবং তার ধারণা ছিল এ করেই তিনি যতদিন খুশি চালিয়ে যাবেন। সংবিধান সংশোধন করে 5 বছরের জায়গায় 6 বছরের বেশি সরকার চালাবার সুযোগ দিলেন, কিন্তু গোটা ভারতবর্ষকে জেলখানায় পরিণত করেও তিনি কিন্তু নিশ্চিত হতে পারছিলেন না। আন্তর্জাতিক ক্ষেত্রে তার বদনাম ছড়াচ্ছিল, কেমন না, যে বাংলাদেশের যুদ্ধের পর তাকে এশিয়ার মুক্তিসূর্য বলে দারুণভাবে তার সুখ্যাতি প্রচার হয়েছিল। এই জরুরি অবস্থা জারির পর গণতন্ত্রকে ধ্বংস করার প্রেক্ষাপটে তিনি আন্তর্জাতিক ক্ষেত্র মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছিলেন। আর একটা জিনিস উপলব্ধি করছিলেন, ক্ষোভ বাড়ছে, দমিয়ে রাখার চেষ্টা হচ্ছে, কিন্তু ক্ষোভ বাড়ছে, যে কোনো সময় তার বহিষ্করণ হতে পারে। এই পরিস্থিতিতে ভোট ডাকলেন 77 সালে, বিরোধী দলের নেতাদেরকে জেলখানায় আটকে রেখে, এবং আকস্মিক এই নির্বাচন ঘোষণার পেছনে একটা লক্ষ্য ছিল, এরা জেল থেকে বেরিয়ে প্রস্তুতি নিতে পারবে না, এই সুবাদে আমি আবার সরকার দখল করতে পারবো। কিন্তু জেল থেকে বেরিয়ে তো তারা লড়াইয়ের ময়দানে ঝাঁপালেন। ফলটা কি হলো? ইন্দিরা গান্ধী তার দল ভীষণভাবে পরাস্ত হলো, এবং ভারতবর্ষের যে রাজনৈতিক পরিমণ্ডল তার মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ গুণগত পরিবর্তন আসলো। এদিক থেকে আমি কথাটা উল্লেখ করছি এই কারণে, আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী আপনার মোদী সাহেব তার সাঙ্গপাঙ্গদের নিয়ে যদি মনে করেন সংখ্যা আছে, টাকা দিয়ে কেনা বেচা করে রাজ্যে রাজ্যে সরকার দখল করছেন,
সংবিধান যেমন খুশি তেমন পরিবর্তন করছেন, কালো আইন তৈরি করছেন, প্রতিবাদের কণ্ঠস্তব্ধ করার চেষ্টা করছেন, প্রচার মাধ্যমকে প্রায় বলা যায় সেখানে টুটি টিপে ধরবার চেষ্টা করছেন। তো তাকে আমরা বলবো ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার সময়ের অভিজ্ঞতা নেবার জন্য 3 বছরের ব্যবধানে যে নির্বাচন রেখেছিলেন তার ফলাফল থেকে শিক্ষা নেবার জন্যে। ইতিহাস খুব রূঢ়, কিন্তু ইতিহাস সত্যকে লুকিয়ে রাখে না। কাজে ওখান থেকে যদি শিক্ষা নিয়ে এখনও কৃষকদের, শ্রমিকদের, যুবকদের বিশেষ করে তাদের জীবনের যে মৌলিক সমস্যাগুলো এগুলি সরার জন্য কার্যকরী বাস্তবধর্মী পদক্ষেপ না নেন, তার জন্য কিন্তু ভবিষ্যৎ খুব ভালো খবর নিয়ে অপেক্ষা করছে না, তাকে তার খেসারত দিতে হবে।